করছি আজকের আমাদের মেইন ক্লাস পাস্ট ইনডিফাইনাইট টেন্স। আমরা সকলেই জানি টেন্সকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়ে থাকে: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। পাস্ট টেন্সকে আবার চার ভাগে বিভক্ত করা হয়েছে: 1 নাম্বার পাস্ট ইনডিফাইনাইট টেন্স, 2 নাম্বার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, 3 নাম্বার পাস্ট পারফেক্ট টেন্স এবং 4 নাম্বার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট টেন্সের যে চারটি প্রকার, এই চারটি প্রকারের মধ্যে প্রথম প্রকারটির নাম হচ্ছে পাস্ট ইনডিফাইনাইট টেন্স। আজকের আমাদের আলোচ্য বিষয়বস্তু পাস্ট ইনডিফাইনাইট টেন্স। পাস্ট ইনডিফাইনাইট টেন্সের বাংলা অর্থ প্রথমে আমরা জেনে নেই। পাস্ট শব্দের বাংলা অর্থ অতীত, ইনডিফাইনাইট টেন্সের বাংলা অর্থ হচ্ছে সাধারণ, টেন্স শব্দের বাংলা অর্থ হচ্ছে কাল বা সময়। তাহলে পাস্ট ইনডিফাইনাইট টেন্স এর বাংলা অর্থ সাধারণ অতীতকাল। আমি আবারও বলছি, সাধারণ অতীতকাল। সাধারণ অতীতকালের প্রথমে আমরা একটু ডিফিনেশন জেনে নিব যে পাস্ট ইনডিফাইনাইট টেন্স কাকে বলে। হোয়াট ইজ পাস্ট ইনডিফাইনাইট টেন্স? পাস্ট ইনডিফাইনাইট টেন্স বলতে আমরা বুঝাই অতীতকালে কোনো ক্রিয়া যদি সম্পন্ন হয়ে থাকে বা ক্রিয়া যদি অতীত সময়কে নির্দেশ করে থাকে, অর্থাৎ অতীতে কোনো কিছু শুরু হয়ে অতীতে শেষ হয়েছে, অতীতে কোনো কিছু শুরু হয়ে অতীতে শেষ হয়েছিল, অতীতকালে কোনো ক্রিয়া সম্পন্ন হয়েছিল, এরকম বাক্যকে বা এরকম সেন্টেন্সকে আমরা পাস্ট ইনডিফাইনাইট টেন্স বলে থাকি। পাস্ট টেন্স বলতে অতীতকালে কোনো ক্রিয়া সম্পন্ন হয়েছে, এরকমটি বোঝানো হয়ে থাকে। তো পাস্ট ইনডিফাইনাইট টেন্সের বাংলা বাক্য চেনার নিয়ম এখানে দেওয়া আছে। আমরা আলোচনা করছি। প্রথমে লেখা আছে বাংলা ক্রিয়ার শেষে লাম, লে, ল, লেন ইত্যাদি উচ্চারিত হবে। বাংলা ক্রিয়ার শেষে অর্থাৎ বাংলা বাক্যে ক্রিয়ার শেষে প্রথমে লাম থাকবে, লাম বসতে পারে, এরপরে লে অথবা ল অথবা লেন। লাম, লে, ল, লেন মূলত চারটি শব্দ মনে রাখবে। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে লাম, লে, ল, লেন ইত্যাদি থাকলে বাক্যটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স হবে। মনে রাখবে, লাম, লে, ল, লেন। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে লাম, লে, ল, লেন থাকলে বাক্যটি পাস্ট ইনডিফাইনাইট টেন্স হয়। যেমন দেখো, বাক্যটি প্রথম বাক্যটা লেখা আছে আমি বিদ্যালয়ে গেলাম, শেষে লাম আছে। দেখো, আমি বিদ্যালয়ে গেলাম, শেষে লাম। তুমি বিদ্যালয়ে গেলে, শেষে লে আছে। সে বিদ্যালয়ে গেল, শেষে ল আছে। তিনি বিদ্যালয়ে গেলেন, শেষে লেন আছে। তাহলে দেখো, লাম, লে, ল, লেন। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে লাম, লে, ল, লেন থাকলে বাক্যটি অবশ্যই পাস্ট ইনডিফাইনাইট টেন্স হবে। আমরা একটু ইংরেজি বাক্যগুলো দেখে নেই। প্রথম বাক্যটি ছিল আমি বিদ্যালয়ে গেলাম, এই বাক্যটির ইংরেজি হবে আই ওয়েন্ট টু স্কুল। দ্বিতীয় বাক্যটি ছিল তুমি বিদ্যালয়ে গেলে, তুমি বিদ্যালয়ে গেলে এই বাক্যের ইংরেজি হবে ইউ ওয়েন্ট টু স্কুল। 3 নম্বর বাক্যটি ছিল সে বিদ্যালয়ে গেল, সে বিদ্যালয়ে গেল এই বাক্যটির ইংরেজি হচ্ছে হি ওয়েন্ট টু স্কুল। এবং সর্বশেষ যে বাক্যটি ছিল তিনি বিদ্যালয়ে গেলেন, তিনি বিদ্যালয়ে গেলেন এই বাক্যের ইংরেজি হচ্ছে হি ওয়েন্ট টু স্কুল। ঠিক আছে? তাহলে এখানে হি শব্দের বাংলা অর্থ আমরা সে পেয়েছি, আবার শেষ বাক্যে আমরা হি শব্দের বাংলা অর্থ পেয়েছি তিনি, অর্থাৎ হি মানে সে বা তিনি। তো প্রত্যেকটা বাক্যে আমরা দেখতে পাচ্ছি ভার্বের ক্লাস ফর্ম। প্রথম বাক্যে দেখো আই ওয়েন্ট টু স্কুল, এখানে মূল ভার্বটি ছিল গো, গো ভার্বের পাস্ট ফর্ম এখানে ওয়েন্ট বসেছে। দ্বিতীয় বাক্যের ভার্ব ছিল গো, গোর পাস্ট ফর্ম ওয়েন্ট। 3 নম্বর বাক্যের ভার্ব ছিল গো, এখানেও গোর পাস্ট ফর্ম ওয়েন্ট ব্যবহার করেছি। এবং সর্বশেষ বাক্যটির ভার্ব এখানেও গো ভার্বটি ছিল, গোর পাস্ট ফর্ম আমরা এখানে ওয়েন্ট ব্যবহার করেছি। তাহলে এখানে একটা বিষয় আমাদের কাছে স্পষ্ট, যে ইংরেজি বাক্যের প্রত্যেকটি বাক্যের ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করছি। অর্থাৎ ভার্বের যে দ্বিতীয় ফর্ম আমরা সংক্ষিপ্তভাবে যেটাকে ভি টু বলে থাকি, ভি টু মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তো পাস্ট ইনডিফাইনাইট টেন্সে প্রত্যেকটি ভার্বের আমরা এখানে পাস্ট ফর্ম ব্যবহার করেছি। তাহলে বাংলা বাক্যগুলোর শেষে আমরা লাম, লে, ল, লেন পেয়ে যাচ্ছি। আমি আরেকবার একটু বলি, আমি বিদ্যালয়ে গেলাম এই বাক্যের ক্রিয়া হচ্ছে গেলাম, গেলাম ক্রিয়া, এই গেলাম ক্রিয়ার শেষে লাম উচ্চারিত হচ্ছে। দ্বিতীয় বাক্যটি তুমি বিদ্যালয়ে গেলে এই বাক্যের ক্রিয়া হচ্ছে গেলে, গেলের শেষে লে উচ্চারিত হচ্ছে। 3 নম্বর বাক্যটি সে বিদ্যালয়ে গেল, এই বাক্যের ক্রিয়া হচ্ছে গেল, গেলর শেষে ল আছে। 4 নম্বর বাক্যটি ছিল তিনি বিদ্যালয়ে গেলেন, গেলেন হচ্ছে এই বাক্যের ক্রিয়া, গেলেনের শেষে লেন আছে। তো বাক্যের শেষে, বাক্যের ক্রিয়ার শেষে লাম, লে, ল, লেন থাকলে বাক্যটি অবশ্যই পাস্ট ইনডিফাইনাইট টেন্স হবে। আমরা পাস্ট ইনডিফাইনাইট টেন্সের চিনিবার উপায় শিখলাম, আলোচনা করলাম। আমরা পরবর্তী অংশে চলে যাব। পাস্ট ইনডিফাইনাইট টেন্সের অ্যাফার্মেটিভের গঠন প্রথমে আমরা দেখে নিব। তো আমরা নিশ্চয়ই বাংলা বাক্যগুলোর মধ্য থেকে খুব সহজেই পাস্ট ইনডিফাইনাইট টেন্স খুঁজে বের করতে পারবো। তোমরা দেখবে, লক্ষ্য রাখবে, যখনই কোনো বাংলা বাক্যের শেষে লাম, লে, ল, লেন এই শব্দাংশগুলো বা এই অক্ষরগুলো থাকবে এবং ক্রিয়া অতীতে সম্পন্ন হয়েছে এরকমটি বোঝানো হবে, তাহলে বাক্যটি পাস্ট ইনডিফাইনাইট টেন্স হবে। যেমন আমি বিদ্যালয়ে গেলাম, তার মানে আমার বিদ্যালয়ে যাওয়ার কাজটি এখানে শেষ হয়েছে, ক্রিয়া অতীতে সম্পন্ন হয়ে গেছে। তুমি বিদ্যালয়ে গেলে, তার মানে তোমার বিদ্যালয়ে যাওয়ার কাজটিও এখানে শেষ হয়েছে, ক্রিয়া কিন্তু এখানে বর্তমানে সম্পন্ন হচ্ছে না, অতীতে সম্পন্ন হয়েছে। সে বিদ্যালয়ে গেল, মানে তার বিদ্যালয়ে যাওয়ার কাজটি এখানে শেষ হয়েছে। তিনি বিদ্যালয়ে গেলেন, তার বিদ্যালয়ে যাওয়ার কাজটি এখানে শেষ হয়েছে। অর্থাৎ
ক্রিয়া অতীতে সম্পন্ন হয়েছে প্রত্যেকটি বাক্যে। আমরা অ্যাফার্মেটিভের গঠন দেখে নিব। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হা বোধক। পাস্ট ইনডিফাইনাইট টেন্সের হা বোধকের গঠনটা সকলে লক্ষ্য রাখো, লক্ষ্য করো। অ্যাফার্মেটিভ হা বোধক, হা বোধকের গঠনে বলা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে এবং এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন বসবে। তো এখানে দেখো ভার্বের পাস্ট ফর্ম আমরা ব্যবহার করেছি এখানে, বা পাস্ট ফর্ম ব্যবহার করতে বলেছি এখানে স্ট্রাকচারে। আমরা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে শিখেছিলাম এই সেম গঠনটি, একই গঠন প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে আলোচনা করেছিলাম। সেখানে লেখা ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম, শুধু এখানে পাস্টের জায়গায় প্রেজেন্ট কথাটি যুক্ত করা ছিল। তো সেম গঠনটাই কিন্তু প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের অ্যাফার্মেটিভে আমরা পড়ে এসেছি। সেখানে ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম আর এখানে আছে ভার্বের পাস্ট ফর্ম। যেহেতু এটি পাস্ট ইনডিফাইনাইট টেন্স, এই জন্য ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে। আর আগে আমরা পড়েছিলাম প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স, সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল। তাহলে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং পাস্ট ইনডিফাইনাইট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম হয়। তাহলে এই গঠনটি আরো একবার আমরা দেখি। সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট বা এক্সটেনশন, তিনটা অংশ। এই তিনটা অংশেই পাস্ট ইনডিফাইনাইট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন তৈরি হয়েছে। আমরা নিচে এক্সাম্পল গুলো দেখে নিই, তাহলে বিষয়টা আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে। প্রথম বাক্যটি ছিল আই ডিড দ্য ওয়ার্ক। আই ডিড দ্য ওয়ার্ক, এই বাক্যটি উপরের যে গঠনটি আমরা পড়লাম স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে তৈরি হয়েছে। দেখো প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে বলেছে, আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করেছি আই। এরপরে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে বলেছে, ভার্বের পাস্ট ফর্ম আমরা ডিড ব্যবহার করেছি। ডিডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডু, ডু মানে করা, ডুর পাস্ট ফর্ম এখানে ডিড। তাহলে আই ডিড আমি করেছিলাম বা আমি করেছি। এরপরে অবজেক্ট বা এক্সটেনশন ব্যবহার করতে বলেছে, আমরা অবজেক্ট ব্যবহার করেছি দ্য ওয়ার্ক। তাহলে আই আমি, ডিড করেছি, দ্য ওয়ার্ক কাজটি, আমি কাজটি করেছি। বাংলা অর্থটা দেখো তাহলে, আই আমি, ডিড করেছিলাম, দ্য ওয়ার্ক কাজটি, আমি কাজটি করেছিলাম। পাস্ট ইনডিফাইনাইট টেন্সের একটা অ্যাফার্মেটিভ বাক্য আমরা এখানে পড়লাম। দ্বিতীয় বাক্যে চলে যাই আমরা। উই প্লেইড ইন দ্য ফিল্ড, এই বাক্যটি দেখো উপরের স্ট্রাকচার অনুযায়ী তৈরি হয়েছে। প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে বলেছে, আমরা সাবজেক্ট উই ব্যবহার করেছি। এরপর ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করেছি। এখানে প্লে ছিল মূলত ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্লে ভার্বের শেষে আমরা ইডি যুক্ত করে পাস্ট ফর্ম করেছি, উই প্লেইড, আমরা খেলেছিলাম। এরপর অবজেক্ট ছিল, অবজেক্ট অথবা এক্সটেনশন ব্যবহার করতে হবে। এখানে অবজেক্ট বা এক্সটেনশন ছিল ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড মূলত এখানে এক্সটেনশন। তাহলে উই প্লেইড ইন দ্য ফিল্ড, আমরা মাঠে খেলেছিলাম বা আমরা মাঠে খেললাম। দেখো এই বাক্যটি পাস্ট ইনডিফাইনাইট টেন্সের অ্যাফার্মেটিভ বাক্য। এবার বাংলা অর্থের সাথে একটু মিলিয়ে নেই। উই শব্দের বাংলা অর্থ আমরা, সাবজেক্ট, প্লেইড হচ্ছে ভার্ব, আমরা খেলেছিলাম, এক্সটেনশন হচ্ছে ইন দ্য ফিল্ড। ইন দ্য ফিল্ডের বাংলা অর্থ মাঠে, ইন দ্য ফিল্ড মানে মাঠে। ঠিক আছে, ফিল্ড শব্দের বাংলা অর্থ মাঠ, এটি মনে রাখবে তোমরা। ফিল্ড মানে মাঠ, ইন দ্য ফিল্ড মানে মাঠে। যেমন স্কাই মানে হচ্ছে আকাশ, এরকম আরো শব্দ আমরা একটু শিখে নেই। স্কাই মানে আকাশ, ইন দ্য স্কাই মানে আকাশে। ফরেস্ট মানে বন বা জঙ্গল, ইন দ্য ফরেস্ট মানে বনে বা জঙ্গলে। পন্ড মানে পুকুর, ইন দ্য পন্ড মানে পুকুরে। রুম মানে কক্ষ বা ঘর, ইন দ্য রুম মানে ঘরের ভিতরে বা কক্ষের ভিতরে। ঠিক আছে, এরকম ইন দা যখন যুক্ত হবে কোনো নাউনের আগে, তখন আমরা এ যুক্ত করবো। যেমন ফিল্ড মানে মাঠ, ইন দা ফিল্ড মাঠে মানে মাঠের মধ্যে আর কি। শেষ বাক্যটি আমরা দেখি, ইউ ড্রিউ আ পিকচার, তুমি একটি ছবি এঁকেছিলে। এই বাক্যটিও উপরের গঠন অনুযায়ী তৈরি হয়েছে। প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে, আমরা ইউ সাবজেক্ট নিয়েছি। এরপর ভার্বের পাস্ট ফর্ম নিতে হবে, আমরা ভার্বটি পেয়েছি এখানে ড্র, মূলত ড্র মানে আঁকা বা অঙ্কন করা। ড্র ভার্বের পাস্ট ফর্ম আমরা ডিউ ব্যবহার করেছি। এরপরে অবজেক্ট বা এক্সটেনশন নিতে হবে, আমরা অবজেক্ট পেয়েছি আ পিকচার। তাহলে ইউ ড্রিউ আ পিকচার, ইউ তুমি, ড্রিউ এঁকেছিলে, তুমি এঁকেছিলে, আ পিকচার একটি ছবি, তুমি একটি ছবি এঁকেছিলে বা তুমি একটি ছবি আঁকলে। এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের শেষ উদাহরণ। তাহলে আমি গঠনটা আরো একবার বলি। প্রথমে সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন ব্যবহার করতে হবে। এই গঠন অনুসারে পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য তৈরি হয়। এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলা বাক্যের শেষে লাম, লে, ল, লেন থাকবে। আমরা প্রথম বাক্যে ক্রিয়ার শেষে লাম পেয়েছি, দ্বিতীয় বাক্যেও লাম ছিল, তৃতীয় বাক্যে লে ছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো প্রেজেন্ট ইনডিফাইনাইট, সরি পাস্ট ইনডিফাইনাইট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আমরা পাস্ট ইনডিফাইনাইট টেন্সের নেগেটিভের গঠনে চলে যাব। নেগেটিভের গঠনটা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করি, তারপর তোমাদের কাছে চলে আসবো আমি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো প্রবলেম থাকে, বুঝতে সমস্যা হয়, সেটা নিয়ে কথা বলবো। তো শুরু করছি পাস্ট ইনডিফাইনাইট টেন্সের নেগেটিভ তথা নাবোধক বাক্যের গঠন। তো নাবোধক বাক্যের গঠনের শুরুতেই প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে, সাবজেক্টের পরে ডিড নট ব্যবহার করতে হবে।
তারপরে যে ভার্বটি থাকবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, এবং তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন ব্যবহার করতে হবে। এটি ছিল পাস্ট ইনডিফাইনাইট টেন্সের নেগেটিভ বাক্যের গঠন। তো এখানে মনে রাখতে হবে যে আমরা যেহেতু একটু আগে হাবোধক বা অ্যাফার্মেটিভের গঠন করেছি, সেখানে আমরা শিখেছিলাম ভার্বের পাস্ট ফর্ম বসবে, ভার্বের 2 নাম্বার ফর্ম বসবে। নেগেটিভে এসে কিন্তু আমরা পড়ছি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এটাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় পাস্ট ইনডিফাইনাইট টেন্সের। মনে রাখতে হবে যে পাস্ট ইনডিফাইনাইট টেন্সে শুধুমাত্র অ্যাফার্মেটিভ বাক্যে, আবারও বলছি, শুধুমাত্র অ্যাফার্মেটিভ বা হাবোধক বাক্যে ভার্বের পাস্ট ফর্ম হয়। বাকি যেই বাক্যগুলো হয়, অর্থাৎ বাকি যেই গঠনগুলো হয়, যেমন নেগেটিভের গঠন, ইন্টারোগেটিভের গঠন, অথবা ইন্টারোগেটিভ নেগেটিভের গঠনে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা গঠনেই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন এটা নেগেটিভ বাক্যের গঠন, এখানে বলা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এখানে ভার্বের পাস্ট ফর্ম হবে না। এর কারণ হচ্ছে এখানে ডিড নট ব্যবহার করা হয়েছে। এটি মনে রাখতে হবে যে ডিড নট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম হয়, মূল ফর্ম হয়, ভার্বের কোনো পরিবর্তন হয় না। এখানে যতগুলো এক্সাম্পল দেওয়া আছে প্রত্যেকটা এক্সাম্পল আমরা দেখতে পাবো। আমরা গঠনটা আরেকবার দেখে নেই। প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ডিড নট ব্যবহার করব, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপরে বসবে অবজেক্ট বা এক্সটেনশন। ঠিক আছে? তো এই গঠন অনুযায়ী আমরা নিচের সবগুলো বাক্য তৈরি করেছি। দেখো, প্রথমে সাবজেক্ট নিতে বলেছে। আমি প্রত্যেকটা বাক্যের শুরুতে সাবজেক্ট নিয়েছি। প্রথম বাক্যে আই, দ্বিতীয় বাক্যে ওই, তৃতীয় বাক্যে আছে ইউ। এরপরে নেগেটিভ করার জন্য ডিড নট ব্যবহার করতে হবে। প্রথম বাক্যে আয়ের পরে ডিড নট নিয়েছি, আই ডিড নট। দ্বিতীয় বাক্যে ডিড নট ব্যবহার করেছি, উই ডিড নট। 3 নম্বর বাক্যেও আমি ডিড নট ব্যবহার করেছি, ইউ ডিড নট। এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। প্রথম বাক্যে ডু ব্যবহার করেছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম ডু। তৃতীয় বাক্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লে ব্যবহার করেছি। 3 নম্বর বাক্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম ড্র ব্যবহার করেছি। এবং সর্বশেষ অংশ অবজেক্ট বা এক্সটেনশন ব্যবহার করতে হবে। প্রথম বাক্যে অবজেক্ট ছিল দ্য ওয়ার্ড, দ্বিতীয় বাক্যে এক্সটেনশন ছিল ইন দ্য ফিল্ড, তৃতীয় বাক্যে অবজেক্ট ছিল আ পিকচার। তাহলে উপরের যে গঠনটি ছিল সেই গঠন ফলো করেই আমি 3টি বাক্য এখানে তৈরি করেছি, যে 3টি বাক্য পাস্ট ইনডিফাইনাইট টেন্সের নেগেটিভ বাক্য। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, যেহেতু এখানে একটাই অক্সিলারি ভার্ব ডিড, এবং ডিডের সাথে নোট যুক্ত করে আমরা ডিড নোট লিখে ফেলি বা ডিড নোট লিখি বা পড়ি, ডিড নোটের কিন্তু আলাদা কোনো ব্যবহার নেই। যেমনটি আমরা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে পড়েছিলাম, যেখানে অক্সিলারি ভার্ব ডোনট এবং ডাজ নট ছিল, ডোনট এবং ডাজ নটের আলাদা আলাদা ব্যবহার ছিল। অর্থাৎ ডাজ নটের জায়গায় ডোনট বসবে না বা ডোনটের জায়গায় ডাজ নট বসবে না। কিন্তু পাস্ট ইনডিফাইনাইট টেন্সের ক্ষেত্রে যেহেতু একটি অক্সিলারি ভার্ব ডিড, এবং ডিডের সাথে নোট যুক্ত করে যখন আমরা ডিড নোট করব, এই ডিড নোট পাস্ট ইনডিফাইনাইট টেন্সের প্রত্যেকটা বাক্যেই বসবে, প্রত্যেকটা বাক্যের সাবজেক্টের সাথেই বসবে। অর্থাৎ ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে বসবে ডিড নট, সেকেন্ড পারসন সাবজেক্টের সাথে ডিড নট বসবে, এবং থার্ড পারসন সাবজেক্টের সাথেও ডিড নট বসবে। এরপর সিঙ্গুলার সাবজেক্টের সাথে ডিড নট বসবে, এবং প্লুরাল সাবজেক্টের সাথেও ডিড নট বসবে। অর্থাৎ সমস্ত সাবজেক্ট, সবগুলো সাবজেক্ট, সমস্ত নাম্বার এবং পার্সনের সাথেই আমরা ডিড নট ব্যবহার করব। আমরা একটু বাংলা বাক্যগুলো দেখে নেই। আই ডিড নট ডু দ্য ওয়ার্ক এর বাংলা অর্থ হচ্ছে আমি কাজটি করিনি, আমি কাজটি করিনি বা আমি কাজটি করি নাই। পাস্ট ইনডিফাইনাইট টেন্সের নাবোধক বাক্যের শেষে নি অথবা নাই থাকে, মনে রাখবে, নি অথবা নাই। আমি কাজটি করিনি বা আমি কাজটি করি নাই, এরকম। দ্বিতীয় বাক্য ছিল উই ডিড নট প্লে ইন দ্য ফিল্ড, উই ডিড নট প্লে ইন দ্য ফিল্ড, আমরা মাঠে খেলেছিলাম না বা আমরা মাঠে খেললাম না বা খেলেছিলাম না। 3 নম্বর বাক্যে ইউ ডিড নট ড্র আ পিকচার, এখানে বলা হয়েছে তুমি একটি ছবি এঁকেছিলে না বা তুমি একটি ছবি আঁকলে না। ঠিক আছে? তাহলে আমরা নেগেটিভ বাক্যের স্ট্রাকচার শিখলাম, যেখানে সাবজেক্ট ডিড নট এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন ব্যবহার করতে হয়। আর বাংলা বাক্যে আমরা দেখো প্রত্যেকটা বাক্যের শেষে না বা নি বা নাই এরকম পেয়েছি। প্রথম বাক্যটা ছিল আমি কাজটি করিনি বা আমি কাজটি করলাম না। এখানে কিন্তু লাম লে ল লেনের উপস্থিতি নেই। ঠিক আছে? তবে নি এই চিহ্নটি দেখে আমাকে বুঝে নিতে হবে এটি পাস্ট ইনডিফাইনাইট টেন্স, কারণ এখানে ক্রিয়া অতীত সময়কে নির্দেশ করছে। আমি কাজটি করিনি, তার মানে আমি আগে কাজটি করিনি, পূর্বে কাজটি করিনি। আমরা মাঠে খেলেছিলাম না, তার মানে আমরা অতীতে মাঠে খেলেছিলাম না, আগে পূর্বে মাঠে খেলেছিলাম না। তুমি একটি ছবি এঁকেছিলে না, তার মানে তুমি আরো আগে বা অতীতে একটি ছবি এঁকেছিলে না। ঠিক আছে? তাহলে এখানে প্রত্যেকটা বাক্যে আমরা সাবজেক্টের পরে ডিড নট ব্যবহার করে দিয়ে বাক্যটাকে নেগেটিভ করেছি, এবং প্রত্যেকটি বাংলা বাক্যের শেষে না অথবা নি আহ বা নাই যুক্ত করে বাক্যগুলোকে, বাংলা বাক্যগুলোকে নেগেটিভ করেছি। আশা করি বুঝতে পেরেছো। আমি ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভের স্ট্রাকচারে যাব, তার আগে একটু তোমাদের কাছ থেকে জেনে নিব পাস্ট ইনডিফাইনাইট টেন্সের চিনিবার উপায়, অ্যাফার্মেটিভের গঠন এবং নেগেটিভের গঠনে তোমাদের কোনো সমস্যা আছে কিনা।
বাবা, যাদের সমস্যা আছে একটু তারা কথা বলবে, হ্যাঁ? সবার কথা বলার প্রয়োজন নেই। যাদের বুঝতে সমস্যা হয়েছিল তারাই শুধু একটু আমাকে প্রশ্ন করে জানাবে, বলো কোনো সমস্যা আছে কিনা। স্যার কি থাকলে বুঝবো, কি স্যার বসলে অ্যাফার্মেটিভের বুঝবো গঠনটা অবজেক্ট আবার আবার বলবেন। কি স্যার বসলে বুঝবো অ্যাফার্মেটিভের গঠনটা আবার বলেন। আচ্ছা, ওয়ান বাই ওয়ান বলো, ওয়ান বাই ওয়ান। অ্যাফার্মেটিভের যখন যখন দেখতেই পাচ্ছ যে একজন প্রশ্ন করছে, তাহলে আমরা একটু সাইলেন্ট কেন থাকি না বাবা? একজন প্রশ্ন করছে, তার প্রশ্নটা শেষ হয়ে যাক, আমি বোঝানো শেষ করি, তারপর তুমি প্রশ্ন করো। স্যার অ্যাফার্মেটিভের গঠনটা একটু বুঝান। অ্যাফার্মেটিভের গঠনটা একটু বোঝাবো, ঠিক আছে, এটা শেষ করি, তারপর সেকেন্ড কোশ্চেন নিব। অ্যাফার্মেটিভের গঠন বাবা, এখানে লেখা আছে সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, অবজেক্ট বা এক্সটেনশন। খুবই সিম্পল, দেখো প্রথমে সাবজেক্ট নিব, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। তুমি আজকের এই গঠনটি আমাদের গত ক্লাসের পাস্ট প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সের যে লেকচারটি হয়েছিল বা যে ক্লাসটি, সেই ক্লাসে আমরা অ্যাফার্মেটিভের গঠন আলোচনা করেছিলাম, মিলিয়ে নিবে দেখবে। সেখানে ছিল সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট বা এক্সটেনশন। শুধু পার্থক্য এখানে একটা জায়গায়, প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর পাস্ট ইনডিফাইনাইট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম হয়। ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভি টু, আমরা প্রত্যেকটা বাক্যে দেখো ভার্বের পাস্ট ফর্ম দিয়েছি। যেমন ডুর পাস্ট ফর্ম ডিড, প্লের পাস্ট ফর্ম প্লেড, এবং ড্রর পাস্ট ফর্ম এখানে আছে ড্রিউ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইটাই স্ট্রাকচার। আর কোনো কোশ্চেন আছে? স্যার স্যার নেগেটিভের ইফেক্টের উপায়টা একবার বুঝিয়ে দেন। স্যার নেগেটিভটা বুঝান। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, নেগেটিভটা বুঝাবো। ঠিক আছে, নেগেটিভ তো বুঝিনি। নেগেটিভটা বুঝাই দিব, তাহলে আমার মোটামুটি শেষ হয়ে যাবে। যেহেতু অ্যাফার্মেটিভটা আলোচনা করেছি, আমি আবার প্রশ্ন করলে সেকেন্ড টাইম আবার আলোচনা করলাম, এবার নেগেটিভে চলে যাব। সকলে আন্তরিক হও, মন দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে। আন্তরিকতার যাদের ঘাটতি আছে তারাই বুঝতে পারছো না, তাদেরকে বারবার প্রশ্ন করতে হচ্ছে। ঠিক আছে বাবা, মন দিয়ে শোনো। আমি অনেক সময় নিয়ে বলছি, খুব তাড়াহুড়া করছি না কিন্তু, দেখো আমি নেগেটিভের গঠনটা একটু আলোচনা করি। নেগেটিভের গঠনে বলা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ডিড নট ব্যবহার করতে হবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন বসবে। এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের পার্থক্য দেখো, অ্যাফার্মেটিভে ছিল প্রথমে সাবজেক্ট, নেগেটিভের প্রথমে বসবে সাবজেক্ট। অ্যাফার্মেটিভে ছিল ভার্বের পাস্ট ফর্ম, আর নেগেটিভে আছে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। অ্যাফার্মেটিভে ছিল অবজেক্ট বা এক্সটেনশন, নেগেটিভে শেষে ছিল অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে পরিবর্তন কিন্তু হচ্ছে, অ্যাফার্মেটিভে ছিল ভার্বের পাস্ট ফর্ম, আর নেগেটিভে আছে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে ভার্বের পাস্ট ফর্ম থেকে প্রেজেন্ট ফর্ম হয়েছে, কারণ এখানে আমরা ডিড নট ব্যবহার করেছি। কারণ পাস্ট ইনডিফাইনাইট টেন্সের বাক্যকে নেগেটিভ করতে গেলে ডিড নট ব্যবহার করতে হয়, মনে রাখবে। পাস্ট ইনডিফাইনাইট টেন্সের বাক্যকে যখনই আমরা নেগেটিভ করব, আমাদের অবশ্যই ডিড নট ব্যবহার করতে হবে। ডিড নট ব্যবহার করে বাক্যটিকে নেগেটিভ করতে হবে। প্রত্যেকটা বাক্যেই ডিড নট ব্যবহার করেছি আমরা, দেখো যেমন আই ডিড নট, উই ডিড নট, ইউ ডিড নট। এবং ডিড নটের পরে প্রত্যেকটা ভার্বেরই প্রেজেন্ট ফর্ম হয়েছে। ডিড নটের পরে আমরা এখানে ডু ব্যবহার করেছি, যদিও বাক্যটি পাস্ট ইনডিফাইনাইট টেন্স। এখানে মূল ভার্ব অর্থাৎ ডু ভার্বের পাস্ট ফর্ম ডিড লেখা উচিত ছিল, বাট ডিড না লিখে আমরা ডু লিখেছি, কারণ ডিড নট আছে, ডিড নটের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। দুই নম্বর বাক্যে ছিল প্লেড, প্লেটা কিন্তু প্রেজেন্ট ফর্মে আছে, প্লের পাস্ট ফর্ম হচ্ছে প্লেড। এখানে মূলত প্লেড লিখা বা প্লেড নিয়ম অনুযায়ী প্লেড উচিত ছিল এখানে লেখা, তো আমরা প্লেড না লিখে প্লে লিখেছি, কারণ ডিড নোট আছে, ডিড নোটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে প্লেডটা এখানে প্লে হয়ে গেছে। তিন নম্বর বাক্যে ছিল ড্র, এখানে মূলত ড্রিউ হবে, বাক্যের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু হবে ড্রিউ। আমরা ড্র লিখেছি, পাস্ট ইনডিফাইনাইট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম হয়, এটি আমরা সকলেই জানি। এখানে আমরা ড্রিউটাকে পরিবর্তন করে ড্র লিখেছি, কারণ ডিড নোট আছে, ডিড নোট এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ডিড নোট এর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, এটি আমি স্পষ্ট করছি নিচের অংশে দেখো। যাদের মনে এই প্রশ্নগুলো কাজ করছে যে কেন এখানে ভার্বের পরিবর্তন হলো না, কেন ভার্বের পাস্ট ফর্ম না হয় প্রেজেন্ট ফর্ম হলো, তোমরা এই অংশের দিকে দেখো। এখানে লেখা আছে ডিড নট এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ পাস্ট ইনডিফাইনাইট টেন্সের বাক্যকে যখন আমরা নেগেটিভ করি, নেগেটিভে ডিড নট ব্যবহার করতে হয়। আবারও বলছি, পাস্ট ইনডিফাইনাইট টেন্সের বাক্যকে নেগেটিভ করতে হলে সাবজেক্টের পরে ডিড নট ব্যবহার করতে হয়। আর যখনই আমরা সাবজেক্টের পরে ডিড নট ব্যবহার করব, তখনই বাক্যটির যে মূল ভার্ব, প্রিন্সিপাল যে ভার্বটি, সে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। দেখো প্রত্যেকটি বাক্য, এখানে 8টি বাক্য তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা বাক্যে আমরা ডিড নট ব্যবহার করে বাক্যটিকে নেগেটিভ করেছি। যেমন উই ডিড নট মেক আ নয়েজ, আমরা গোলমাল করলাম না। আই ডিড নট গো টু স্কুল, আমি বিদ্যালয়ে গেলাম না। হি ডিড নট নো মি, সে আমাকে চিনলো না। শি ডিড নট রাইট আ স্টোরি, সে একটি গল্প লিখলো না। দে ডিড নট ইট রাইস, তারা ভাত খেলো না। ফাদার ডিড নট কাম হোম, বাবা বাড়ি আসলো না। দ্য বয়েজ ডিড নট প্লে, বালকেরা খেললো না। ইউ ডিড নট ওয়াচ টিভি, তুমি টিভি দেখলে না। এবার দেখো প্রত্যেকটা বাক্যে আমরা ডিড নট ব্যবহার করেছি নেগেটিভের জন্য। প্রথম বাক্যে ডিড নট উই এর পরে, দ্বিতীয় বাক্যে আয়ের পরে ডিড নট,
3 নাম্বার বাক্যে দেখো হির পরে ডিড নট। 4 নাম্বার বাক্যে শির পরে ডিড নট। 5 নাম্বার বাক্যে দের পরে ডিড নট ব্যবহার করেছি। 6 নাম্বার বাক্যে ফাদার সাবজেক্টের পরে ডিড নট নিয়েছি। 7 নাম্বারে দ্য বয়েস এর পরে ডিড নট নিয়েছি। এবং 8 নাম্বারে ইউ এর পরে ডিড নট ব্যবহার করেছি। তার মানে এই প্রত্যেকটা বাক্যে আমরা ডিড নট ব্যবহার করে বাক্যটিকে নেগেটিভ করেছি। আর যখনই আমরা ডিড নট ব্যবহার করেছি, ডিড নটের পরে যে ভার্বটি দেখো, প্রত্যেকটি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। অর্থাৎ এখানে মেক, দেখো মেক কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, গো ভার্বের প্রেজেন্ট ফর্ম, তৃতীয় বাক্যে নো ভার্বের প্রেজেন্ট ফর্ম, 4 নাম্বার বাক্যে রাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম, 5 নাম্বার বাক্যে ইট ভার্বের প্রেজেন্ট ফর্ম, 6 নাম্বার বাক্যে কাম ভার্বের প্রেজেন্ট ফর্ম, 7 নাম্বার বাক্যে প্লে এখানে প্রেজেন্ট ফর্মে আছে, এবং 8 নাম্বার বাক্যে ওয়াচ এখানে প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে এই 8টি বাক্যের প্রত্যেকটা বাক্যেই আমি ভার্বগুলোর প্রেজেন্ট ফর্ম লিখেছি, প্রেজেন্ট ফর্ম হয়েছে। প্রেজেন্ট ফর্ম হওয়ার কারণ আমরা সকলেই জানি, কারণ প্রত্যেকটি ভার্বের আগে ডিড আছে। তাহলে ডিড নট বা ডিড এর পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আশা করি নাবোধকের গঠন বুঝতে পেরেছো। দেখো এখানে 8টি বাক্য, প্রত্যেকটি বাক্য কিন্তু একই গঠন ফলো করেছে। প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে ডিড নট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট বা এক্সটেনশন। প্রত্যেকটি বাক্য দেখো সাবজেক্ট ডিড নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট বা এক্সটেনশন। সাবজেক্ট ডিড নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট বা এক্সটেনশন। এইভাবে দেখো সাবজেক্ট ডিড নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট বা এক্সটেনশন। সাবজেক্ট ডিড নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট বা এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছো। এটি হলো মূলত খুব গুরুত্বপূর্ণ একটা আলোচ্য বিষয় ছিল পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। কারণ আমি একটু আগে বলেছি যে পাস্ট ইনডিফিনিট টেন্সে শুধুমাত্র অ্যাফার্মেটিভে মূল ভার্বের পাস্ট ফর্ম হয়, বাকি গঠনগুলোতে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তার মধ্যে আমরা নেগেটিভ বাক্যের গঠন পড়লাম, এখানে নেগেটিভ বাক্যের আমরা এক্সারসাইজ দেখলাম, যেখানে প্রত্যেকটি বাক্যের মূল ভার্বের পাস্ট ফর্ম হয়েছিল, কারণ বাক্যে ডিড নট ব্যবহার করা হয়েছিল। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অংশে চলে যাব। পরবর্তী যে স্ট্রাকচারটি সেটি হলো ইন্টারোগেটিভের স্ট্রাকচার। ইন্টারোগেটিভ শব্দের বাংলা অর্থ প্রশ্নবোধক। আমাদের যদি তারপরে কোনো প্রশ্ন থেকে থাকে, ক্লাস শেষ পর্যন্ত সকলে থাকবে। ক্লাস শেষে আমি আবার প্রশ্ন করার সুযোগ দিব, ওয়ান বাই ওয়ান তখন আলোচনা করে আবারও বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? তো দেখো বাবা, সকলে অ্যাটেনশন দেবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্যের গঠনটা কেমন পাস্ট ইনডিফিনিট টেন্সে? প্রথমে বাক্যের শুরুতে ডিড ব্যবহার করতে হবে এবং বাক্যের শেষে একটা কোশ্চিন মার্ক ব্যবহার করতে হবে, যেমনটি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শিখেছিলাম। বাক্যের শুরুতে ডু অথবা ডাজ বসে এবং বাক্যের শেষে কোশ্চিন মার্ক বসে। ঠিক ওই গঠনটাই আমরা এখানেও লিখছি। দেখো তুমি যদি প্রথমে ডিডটাকে বাদ দিয়ে দাও আর বাক্যের শেষে যে কোশ্চিন মার্ক আছে, এই দুটো অংশকে তুমি যদি এই গঠন থেকে বাদ দিয়ে দাও, তাহলে এই সম্পূর্ণ গঠনটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট বা এক্সটেনশন। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভের গঠন, ঠিক আছে? সেম। আবার আমি যদি এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভের গঠনের সাথে কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে সেম গঠনটা তোমরা পেয়ে যাবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রথমে ছিল ডু অথবা ডাজ, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের শুরুতে আমরা যুক্ত করেছি ডিড। আর কোনো পরিবর্তন নাই, কারণ ডু এবং ডাজ ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ডিড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সেহেতু আমরা ডু এবং ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করেছি, এবং ডিড হচ্ছে ডু ভার্বের পাস্ট ফর্ম, সে কারণে আমরা ডিডটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করেছি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভে ডু এবং ডাজ নিতে হয়, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভে ডিড বাক্যের শুরুতে নিতে হয়। আবার গঠনটা দেখো, ডিড, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট বা এক্সটেনশন, কোশ্চেন মার্ক। আমরা এই গঠনের সাথে নিচের 3টা বাক্য একটু মিলিয়ে নেব। দেখো প্রথমে ডিড ব্যবহার করতে বলেছে, আমরা প্রথম বাক্যে ডিড ব্যবহার করেছি, দ্বিতীয় বাক্যে ডিড, তৃতীয় বাক্যে ডিড। এরপরে সাবজেক্ট নিতে বলেছে, প্রথম বাক্যের সাবজেক্ট ছিল আই, দ্বিতীয় বাক্যে উই, তৃতীয় বাক্যে আছে ইউ। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে বলেছে, আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়েছি ডু, দ্বিতীয় বাক্যে আছে প্লে, 3 নম্বর বাক্যে ছিল ড্র, ঠিক আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপর অবজেক্ট অথবা এক্সটেনশন, প্রথম বাক্যে অবজেক্ট ছিল দা ওয়ার্ক, দ্বিতীয় বাক্যে আমরা এখানে দেখতে পাচ্ছি অবজেক্ট নেই, এক্সটেনশন আছে ইন দ্য ফিল্ড, 3 নম্বর বাক্যের অবজেক্ট হচ্ছে পিকচার। সর্বশেষ ছিল কোশ্চেন মার্ক, প্রথম বাক্যের শেষে কোশ্চেন মার্ক দিয়েছি, দ্বিতীয় বাক্যের শেষে কোশ্চেন মার্ক, তৃতীয় বাক্যের শেষে কোশ্চেন মার্ক। এবার বাক্যগুলো কেমন হয়েছে দেখো, ডিড আই ডু দা ওয়ার্ক, আমি কি কাজটি করেছিলাম? ডিড উই প্লে ইন দ্য ফিল্ড, আমরা কি মাঠে খেলেছিলাম? ডিড ইউ ড্র আ পিকচার, তুমি কি একটি ছবি এঁকেছিলে? দেখো এখানে প্রত্যেকটি বাক্যে আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করেছি, বাক্যের শুরুতে ডিড ব্যবহার করেছি। স্ট্রাকচার অনুযায়ী বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাক্যে পরিণত হয়েছে। বাংলা বাক্যগুলো দেখো সবাই, প্রত্যেকটা বাক্যের সাবজেক্টের পরে কি ব্যবহার করা হয়েছে, শেষে কোশ্চেন মার্ক। দ্বিতীয় বাক্যের মাঝে দেখো কি, সাবজেক্টের পরে কি, শেষে কোশ্চেন মার্ক। এবং 3 নম্বর বাক্যের দেখো সাবজেক্টের পরে কি এবং শেষে কোশ্চেন মার্ক। সুতরাং দেখো বাক্যগুলো এই 3টি বাক্যই পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ বাক্য হয়েছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আমরা স্ট্রাকচারের সাথে যদি আবারও মিলিয়ে নেই, দেখতে পাবে যে প্রত্যেকটা বাক্যের শুরুতে ডিড ব্যবহার করতে হবে এবং বাকি অংশ
অপরিবর্তিত থাকবে আগের মতোই। আমরা নেগেটিভের যেমন গঠন করেছিলাম ঠিক সেরকমই থাকবে। তো প্রথমে ডিড ব্যবহার করলে বাক্যগুলো ইন্টারোগেটিভ হয়ে যাবে, কারণ পাস্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি ভার্ব কিন্তু একটাই, ইন্টারোগেটিভ করার জন্য শুধুমাত্র ডিড এর সাহায্য নিতে হয়, অন্য কোনো শব্দের সাহায্য আমরা নেই না। তো আশা করি বুঝতে পেরেছো। দেখো প্রত্যেকটি বাক্যেই আমরা শুরুতে ডিড ব্যবহার করেছি, শেষে কোশ্চেন মার্ক। প্রত্যেকটি বাক্যই পাস্ট ইনডিফিনাইট টেন্স, ক্রিয়া অতীত সময়কে নির্দেশ করেছে। করেছিলাম, খেয়েছিলাম এবং এঁকেছিলাম। দেখো করেছিলাম, অতীতে করেছিলাম। খেয়েছিলাম, এখানেও লাম আছে শেষে, অতীতে করেছিলাম। এঁকেছিলে, অতীতে কেউ এঁকেছিল, তুমি এঁকেছিলে। তাহলে এখানে লাম এবং লে আমরা পেয়েছি, তাহলে প্রত্যেকটি বাক্য এখানে পাস্ট ইনডিফিনাইট টেন্স। আমরা একবার বলে নেই, শেষবার, পাস্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ বাক্য যদি আমরা তৈরি করতে চাই, প্রথমে বাক্যের শুরুতে ডিড ব্যবহার করতে হবে, তারপরে সাবজেক্ট নিতে হবে, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিব, এবং তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন ব্যবহার করব, এবং সবশেষে কোশ্চেন মার্ক যুক্ত করে দিলেই এটি পাস্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হবে। আমরা এই পর্যায়ে চলে যাব প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভে। তার আগে এই যে নিয়মটা আমরা এখানে পড়ছি, ডিডের যে ব্যবহারটা আমরা পড়লাম, এই ডিডের পরে ভার্বের পরিবর্তন কেন হচ্ছে না এটা আমরা দেখে নিব। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি পাস্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য। এখানে আমরা নেগেটিভ আলোচনা করেছি, ইন্টারোগেটিভ আলোচনা করলাম। ইন্টারোগেটিভে আমরা দেখেছিলাম যে বাক্যের শুরুতে ডিড বসে, এবং নেগেটিভে আমরা দেখেছিলাম যে সাবজেক্টের পরে ডিড নোট বসে। তো আমরা ইতিমধ্যে এটি পড়েছি যে ডিড নোটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এবং এ পর্যায়ে আমরা এখানে পড়ছি যে ডিডের পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। অর্থাৎ এই দুটিকে আলাদা করে আসলে দেখার কোনো প্রয়োজন নেই, একসাথে আমরা পড়তে পারি। ডিড এবং ডিড নট আমরা একবারেই পড়তে পারি, এটি একই নিয়ম, যে ডিড এর পরে যেমন ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় বা বেস ফর্ম হয়, ঠিক তেমনি ডিড নট এর পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হয়। আমরা ডিড নট ইতিমধ্যেই শিখেছি, ডিড নোটের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। আর এখন আমরা শিখছি ডিড এর পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, মানে ভার্বের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, দেখো প্রত্যেকটা বাক্যের শুরুতে ডিড ব্যবহার করা হয়েছে। বাক্যের শুরুতে ডিড বসেছে মানেই বাক্যটি পাস্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি বাক্যগুলো পড়ি, প্রথম বাক্যটি ছিল ডিড হি গো হোম। 2 নম্বর বাক্যটি ছিল ডিড দে ডু দ্য ওয়ার্ক। 3 নম্বর বাক্যটি ছিল ডিড দ্য ম্যান লাভ। 4 নম্বর ছিল ডিড আই নট ডু দ্য ওয়ার্ক। এরপরে 5 নাম্বার ছিল ডিড দে নট গো টু স্কুল। 6 নাম্বার ছিল ডিড ইউ বাই আ পেন। 7 নাম্বার ছিল ডিড শি সেল ফ্রুটস। এবং 8 নাম্বার ছিল ডিড দে মেক আ নয়েজ। প্রত্যেকটা বাক্যের শুরুতেই ডিড ব্যবহার করেছি। এখানে মনে রাখবে সকলে যে ডিড ব্যবহার করার ফলে বাক্যগুলো ইন্টারোগেটিভ হয়েছে, এবং কোন কোন বাক্যে আমরা অতিরিক্ত নোট ব্যবহার করেছি যার ফলে বাক্যটি ইন্টারোগেটিভ নেগেটিভ হয়েছে। যেমন 5 নাম্বার বাক্য এবং 4 নাম্বার বাক্যে, দুইটা বাক্যে আমরা নোট ব্যবহার করেছি যার ফলে বাক্যটি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ হয়েছে। ঠিক আছে, তো এই প্রত্যেকটা বাক্যে ডিড যেহেতু যুক্ত করা হয়েছে, ডিড দিয়ে আমরা ইন্টারোগেটিভ করেছি, এই কারণে ডিডের পরে মূল ভার্বের কোনো পরিবর্তন হয় নাই। প্রথম বাক্যে ডিডের পরে গো ভার্বের পরিবর্তন হয়নি, দেখো গো ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। দ্বিতীয় বাক্যে ডিডের পরে ডু ভার্বের কোনো পরিবর্তন হয় নাই, প্রেজেন্ট ফর্ম। 3 নম্বর বাক্যে ডিডের পরে লাভ ভার্বের কোনো পরিবর্তন হয়নি, প্রেজেন্ট ফর্মে আছে। 4 নম্বর বাক্যে ডিডের পরে ডু ভার্বের কোনো পরিবর্তন হয় নাই, প্রেজেন্ট ফর্মে আছে। 5 নম্বরে ডিডের পরে গো ভার্বের পরিবর্তন হয় নাই, দেখো। 6 নম্বরে ডিডের পরে বাই ভার্বের কোনো পরিবর্তন হয় নাই। 7 নম্বরে ডিডের পরে সেল ভার্বের কোনো পরিবর্তন হয়নি। এবং 7 নম্বরে ডিডের পরে মেক ভার্বের পরিবর্তন হয়নি। প্রত্যেকটা ভার্ব এখানে প্রেজেন্ট ফর্মে আছে, কারণ বাক্যে ডিড আছে। আমরা যেমনটি নিয়মে পড়েছি যে ডিডের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এই 8টি বাক্যে আমরা দেখতে পাচ্ছি ডিডের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। ঠিক আছে, তো মনে রাখতে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে বাক্যকে আমরা নেগেটিভ করার সময় ডিড ব্যবহার করি, ডিড বাক্যের শুরুতে বসে, এবং ডিডের পরে মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমনটি তোমরা একটু আগে শিখেছিলে ডিড নট, ডিড নট এর পরেও মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এই দুটা নিয়মকে একত্রিত করে তোমরা একসাথে মনে রাখার চেষ্টা করবে। নিয়মটি হবে এরকম, ডিড এবং ডিড নট, অর্থাৎ প্রশ্নবোধকে ডিড এবং না বোধকে ডিড নট। তাহলে ডিড এবং ডিড নট এর পরে মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না, মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় বা বেস ফর্ম হয় বা V1 হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমাদের আজকের পাস্ট ইনডিফিনাইট টেন্সের সর্বশেষ যে টপিকটি ছিল, এই টপিকের পরে একটি গুরুত্বপূর্ণ অংশ আসবে। এই গুরুত্বপূর্ণ অংশটি সকলকে আমাদের জানতে হবে। আমরা একটু ইন্টারোগেটিভ নেগেটিভের স্ট্রাকচারটা পড়ে নেই, তারপর সেই গুরুত্বপূর্ণ অংশে আমরা চলে যাব। তো দেখো, ইন্টারোগেটিভ নেগেটিভ এর বাংলা অর্থ হচ্ছে প্রশ্নবোধক নাবোধক। পাস্ট ইনডিফিনাইট টেন্সের বাক্যকে যদি আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করতে চাই, তাহলে বাক্যের শুরুতে ডিডেন্ট ব্যবহার করতে হবে। একটু আগে যেমন আমরা শুধুমাত্র ডিড ব্যবহার করেছিলাম ইন্টারোগেটিভের ক্ষেত্রে, যেহেতু এটি শুধু ইন্টারোগেটিভ ছিল, সেজন্যই আমরা বাক্যের শুরুতে শুধুমাত্র ডিড ব্যবহার করেছি। আর নিচের যে অংশটুকু আমরা পাচ্ছি এখানে ইন্টারোগেটিভ নেগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক এবং না বোধক,
তো প্রশ্নবোধক এবং নাবোধক হওয়ার কারণে আমরা ডিড এর সাথে নোট যুক্ত করে দিয়ে কন্ট্রাকশন করে দিয়েছি, ডিডেন্ট লিখেছি, দেখো ডিডেন্ট। শুধু ডিড দিলে ইন্টারোগেটিভ, আর ডিডেন্ট যুক্ত করলে ইন্টারোগেটিভ নেগেটিভ। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই 8টি বাক্যের প্রত্যেকটা বাক্যে ডিড আছে। ডিড থাকার কারণে শুধু ইন্টারোগেটিভ হয়েছে। এবং নিচে আমরা এখানে একটা স্ট্রাকচার পেলাম যে ডিডেন্ট যুক্ত করলে ইন্টারোগেটিভ নেগেটিভ হবে, ডিড যুক্ত করলে শুধু ইন্টারোগেটিভ হয়, আর ডিডের সাথে নোট যুক্ত করলে হয়ে যায় ডিডেন্ট। সেক্ষেত্রে এটি হয়ে যায় ইন্টারোগেটিভ নেগেটিভ, মানে প্রশ্নবোধক না বোধক। তো প্রথমে ডিডেন্ট যুক্ত করব, এরপরে বাক্যের সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এবং তারপরে আমরা ব্যবহার করব অবজেক্ট এবং এক্সটেনশন। সবশেষে ব্যবহার করতে হবে কোশ্চেন মার্ক। এখানেও দেখো মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। আমি এর আগেই বলেছিলাম তোমাদের যে পাস্ট ইনডিফাইনাইট টেন্সে শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মূল ভার্বের পাস্ট ফর্ম হয়। বাকি যে 3টি গঠন আছে, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ নেগেটিভ, এই 3টি গঠনে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এখানে প্রত্যেকটা বাক্যে তোমরা দেখতে পাবে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা স্ট্রাকচার অনুযায়ী একটু বাক্যগুলোকে লিখে নেই, শিখে নেই। দেখো কিভাবে বাক্যগুলো তৈরি করা হয়েছে। প্রথমে ডিডেন্ট যুক্ত করতে বলেছে, আমরা ডিডেন্ট যুক্ত করেছি। প্রত্যেকটা বাক্যের শুরুতে দেখো ডিডেন্ট ব্যবহার করা হয়েছে। এরপরে সাবজেক্ট ব্যবহার করতে বলেছে, প্রথম বাক্যে সাবজেক্ট নিয়েছি আই, দ্বিতীয় বাক্যে উই এবং তৃতীয় বাক্যে দে। এরপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়েছি, দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। প্রথম বাক্যের ভার্ব ছিল ডু, দ্বিতীয় বাক্যের ভার্ব ছিল প্লে এবং তৃতীয় বাক্যের ভার্ব ছিল ডু। এরপরে অবজেক্ট অথবা এক্সটেনশন নিতে বলেছে। প্রথম বাক্যের অবজেক্ট ছিল দ্য ওয়ার্ক, দ্বিতীয় বাক্যের এক্সটেনশন হচ্ছে ইন দ্য ফিল্ড এবং তৃতীয় বাক্যের অবজেক্ট ছিল দ্য ওয়ার্ক। এবং সবশেষ কোশ্চেন মার্ক নিতে বলেছে। আমরা দেখো প্রত্যেকটা গঠনের শেষে, প্রত্যেকটা বাক্যের শেষে কোশ্চেন মার্ক নিয়েছি। এখানে সবগুলো বাক্য পাস্ট ইনডিফাইনাইট টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভে পরিণত হয়েছে। এবার একটু বাংলা অর্থ সহ বুঝিয়ে দেই, দেখো। ডিডন্ট আই গো টু ওয়ার্ক, আমি কি কাজটি করেছিলাম না? ডিডন্ট আই ডিডন্ট উই প্লে ইন দ্য ফিল্ড, আমরা কি মাঠে খেলেছিলাম না? ডিডন্ট দে ডু দ্য ওয়ার্ক, তারা কি কাজটি করেছিল না? দেখো প্রত্যেকটি বাংলা বাক্যের শেষে কিন্তু লাম লে ল আছে। প্রথম বাক্যের শেষে করেছিলাম, লাম আছে। খেলেছিলাম, লাম আছে। পড়েছিল, ল আছে। প্রত্যেকটা বাক্যের শেষে দেখো না দেওয়া আছে, দন্ত্য নয়াকার। না দেওয়ার কারণে বাক্যগুলো নেগেটিভ হয়েছে। তাহলে বাক্যের আমরা সাবজেক্টের পরে কি যুক্ত করে দিয়েছি, কি যুক্ত করার কারণে প্রত্যেকটি বাক্য ইন্টারোগেটিভ হয়েছে। কি এবং বাক্যের শেষে কোশ্চেন মার্ক দেওয়ার কারণে বাক্যটি হয়েছে ইন্টারোগেটিভ, এবং প্রত্যেকটা বাক্যের শেষে না যুক্ত করে দেওয়ার কারণে বাক্যটি হয়েছে নেগেটিভ। এইভাবে বাক্যগুলোকে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক নাবোধকে তৈরি করেছি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে মনে রাখতে হবে প্রথমে ডিডেন্ট। আমরা ইন্টারোগেটিভের যে স্ট্রাকচারটি পড়েছি, এই স্ট্রাকচারের সাথে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভের স্ট্রাকচারটিকে মিলিয়ে পড়বো, তাহলে খুব সহজে মনে রাখতে পারবে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে শুরুতে শুধুমাত্র ডিড যুক্ত করেছিলাম আমরা, আর ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে আমরা শুরুতে ডিডেন্ট যুক্ত করেছি। এটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। ঠিক আছে। তাহলে পাস্ট ইনডিফাইনাইট টেন্সের ইন্টারোগেটিভ নেগেটিভের গঠন পড়লাম। এবারে পাস্ট ইনডিফাইনাইট টেন্সের খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা, সে আলোচনা চলে যাব। এই আলোচনাটুকু অধিকাংশ গ্রামার বইয়ে লেখা নেই, বা আমরা অনেকেই জানি না। এটা আমাদের জানা খুবই প্রয়োজন। আমরা শুরুতেই যেমন পাস্ট ইনডিফাইনাইট টেন্সের আহ চিনিবার উপায় পড়েছিলাম যে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে লাম লে ল লেন থাকবে। যেমনটি আমরা এক্সাম্পল গুলোতে দেখলাম, প্রত্যেকটা এক্সাম্পলে বাংলা বাক্যে লাম লে ল লেন ছিল। তো এই পর্যায়ে আমরা একটু ব্যতিক্রম ভাবে শিখে নেব, কারণ পাস্ট ইনডিফাইনাইট টেন্সের সকল বাক্যে লাম লে ল লেন থাকে না। কিছু বাক্যের শেষে তাম তে ত তেন থাকে। সকলে অ্যাটেনশন দিবা, কিছু বাক্যের শেষে আমি বলছি তাম তে ত তেন থাকে। প্রশ্ন হচ্ছে তাহলে কোন বাক্যের শেষে তাম তে ত তেন থাকবে? যেমনটি আমরা পড়েছি লাম লে ল লেন, আর এই মুহূর্তে আমরা পড়ছি তাম তে ত তেন। তাম তে ত তেন থাকবে যখন বাক্যটি দ্বারা অতীতকালের কোনো অভ্যাসগত কাজকে বোঝাবে, অর্থাৎ অতীতের কোনো কাজ, যে কাজগুলো আমাদের অভ্যাসে পরিণত ছিল। আমরা অতীতে এমন কিছু করতাম যেটা আমাদের অভ্যাস ছিল। ইংরেজিতে বললে আমরা বলবো এটাকে পাস্ট হ্যাবিট। ইংরেজিতে এটাকে পাস্ট হ্যাবিট বলা হয়, বাংলায় বলা হয় অতীত অভ্যাস। তাহলে অতীতের অভ্যাসগত কোনো কাজ বোঝালে, বা অতীতকালে কোনো কিছু আমরা করতাম, কোনো কিছু দেখতাম, কোনো কিছু খেতাম, কোনো কিছু ব্যবহার করতাম, ইত্যাদি ইত্যাদি, এভাবে তামতে ততেন যখন বাক্যের শেষে আসবে, মানে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে আসবে, তখন সেই বাক্যগুলিও পাস্ট ইনডিফাইনাইট টেন্স হবে। তাহলে ক্লাসের শুরুতে যেমনটি আমরা শিখেছিলাম যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে লাম লে ল লেন থাকলে যেমন পাস্ট ইনডিফাইনাইট টেন্স হয়, ঠিক তেমনি আমরা এখানে শিখছি যে তামতে ত তেন থাকলেও বাক্যটি পাস্ট ইনডিফাইনাইট টেন্স হবে। যেমন বাংলা বাক্যগুলো একটু দেখো, লেখা আছে আমি ফুটবল খেলতাম। তার মানে এখানে বোঝা যাচ্ছে এটা পাস্ট হ্যাবিট। আমি আগে ফুটবল খেলতাম, এখন আর খেলি না। আগে আমি খেলতাম, আগে ফুটবল খেলার আমার একটা অভ্যাস ছিল। অতীতে আমি খেলতাম, মানে নিয়মিত খেলতাম।
তুমি ফুটবল খেলতে, তার মানে তুমি অতীতে ফুটবল খেলতে। অতীতে ফুটবল খেলা তোমার একটা অভ্যাস ছিল, অতীত অভ্যাস। সে ফুটবল খেলতো, মানে সে অতীতে ফুটবল খেলতো, বর্তমানে আর খেলে না, এটা তার অতীত অভ্যাস। এরপর ছিল বাবা ফুটবল খেলতেন, মানে বাবা অতীতে ফুটবল খেলতেন, এখন তিনি আর ফুটবল খেলেন না। আমরা এই ধরনের অসংখ্য বাক্য কিন্তু বলে থাকি বাংলায়। যেমন মা প্রতিদিন সকালে কোরআন কোরআন পাঠ করত, বাবা প্রতিদিন সকালে চা পান করতেন, আমার দাদু আহ প্রতিবার খাবারের পরে পান খেতেন। ঠিক আছে, আমার ভাইয়া ফুটবল খেলতেন, আমার বোন নাচ শিখতেন। এইভাবে যখনই আমরা তাম তে ত তেন বলবো তখনই পাস্ট ইনডিফাইনাইট টেন্স হবে। এটি অতীতকালের অভ্যাসকে বোঝাবে। সেক্ষেত্রে ইংরেজি বাক্যের ক্ষেত্রে সামান্য পরিবর্তন ঘটবে। যদি এ ধরনের অতীত অভ্যাস বোঝানো হয়, বাক্যটি অবশ্যই পাস্ট ইনডিফাইনাইট টেন্স হবে। এবং সেক্ষেত্রে পাস্ট ইনডিফাইনাইট টেন্সের গঠনে আমাকে নতুন করে উড অথবা ইউজ টু যুক্ত করতে হবে। অর্থাৎ পাস্ট ইনডিফাইনাইট টেন্সের বাক্যে সাবজেক্টের পরে উড অথবা ইউজ টু, আমরা উডও ব্যবহার করতে পারি, ইউজ টু ব্যবহার করতে পারি, নির্দিষ্ট কোনো ব্যবহারগত পার্থক্য নেই। আমরা উড অথবা ইউজ টু যে কোনো একটি ব্যবহার করতে পারবো সাবজেক্টের পরে। সেক্ষেত্রে আলাদা একটা স্ট্রাকচার কিন্তু তৈরি হবে। যেমন আমি যদি বলি, দেখো আমি ফুটবল খেলতাম, এই বাক্যের গঠনটা তোমরা দেখো, প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে এখানে উড ব্যবহার করেছি, তারপরে ছিল প্লে, এরপরে ছিল ফুটবল, আমি ফুটবল খেলতাম। এখানে কিন্তু প্লে ভার্বের কোনো পরিবর্তন হয় নাই। কেন পরিবর্তন হয় নাই? কারণ উড হচ্ছে এখানে মডাল ভার্ব। তোমরা মনে রাখবে উড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ আছে তোমাদের জন্য। সেটা হলো যে মডাল অক্সিলারি ভার্ব নিজে পরিবর্তন হয় না, অন্য কোনো ভার্বেরও পরিবর্তন করে না। তার মানে মডাল অক্সিলারি ভার্ব অপরিবর্তনশীল, নিজে যেমন পরিবর্তন হবে না, অন্য কোনো ভার্বেরও পরিবর্তন করবে না। ঠিক আছে, তাহলে এই উড হচ্ছে এখানে মডাল ভার্ব। উড মডাল ভার্বের পরে প্লে ভার্বের কোনো পরিবর্তন হয় নাই। দ্বিতীয় বাক্যের দিকে তাকাও, তুমি ফুটবল খেলতে, ইউ উড প্লে ফুটবল, তুমি ফুটবল খেলতে, এখানেও সেম বিষয় দেখো, উড মডাল ভার্ব, এরপরে প্লে ভার্বের কোনো পরিবর্তন হয় নাই। যদিও বাক্যগুলো পাস্ট ইনডিফাইনাইট টেন্স, নিয়ম অনুযায়ী কিন্তু মূল ভার্বের পাস্ট ফর্ম হওয়া উচিত ছিল, বাট আমরা পাস্ট ফর্ম ব্যবহার করি নাই, কারণ এখানে উড ব্যবহার করেছি, উড মডাল ভার্ব। তৃতীয় বাক্য, সে ফুটবল খেলতো, হি ইউজ টু প্লে ফুটবল, এখানে ইউজ টু ব্যবহার করেছি আমরা। ইউজ টু এর পরে মূল ভার্বের কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? কারণ এই ইউজ টু কিন্তু একটা মডাল ভার্ব, মনে রাখবে। আমরা যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল উড, মে, মাইট, মাস্ট বলে থাকি, ঠিক তেমনি ইউজ টু কিন্তু একটা মডাল ভার্ব। ঠিক আছে, আর আরেকভাবে মনে রাখতে পারো, যেহেতু টু আছে বাক্যে, এখানে শব্দের টু আছে, ইউজের পরে টু ব্যবহার করেছি। টুর পরে সবসময়ের জন্য ভার্বের বেস ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়, মনে রাখবে। টুর পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। সেই হিসেবে আমরা এই বাক্যটিকে এভাবে ধরে নিতে পারি যে টুর পরে এখানে প্লে ভার্বের কোনো পরিবর্তন হয় নাই। তবে নিয়ম অনুযায়ী ইউজ টু এর পরে প্লে ভার্বের কোনো পরিবর্তন হয় নাই, কারণ ইউজ টু মডাল ভার্ব। ঠিক আছে, তাহলে হি ইউজ টু প্লে ফুটবল। পরবর্তী বাক্য দেখো, বাবা ফুটবল খেলতেন, ফাদার ইউজ টু প্লে ফুটবল, বাবা ফুটবল খেলতেন। এখানে আমরা ইউজ টু ব্যবহার করেছি, ইউজ টু ব্যবহার করার ফলে প্লে ভার্বের কোনো পরিবর্তন হয় নাই। আমি যদি ইচ্ছা করি তাহলে উপরের বাক্যগুলোতেও আমি ইউজ টু ব্যবহার করতে পারি উডের পরিবর্তে। যেমন আই ইউজ টু প্লে ফুটবল, ইউ ইউজ টু প্লে ফুটবল। আবার নিচের বাক্যগুলোতে আমি উড ব্যবহার করতে পারি, যেমন হি উড প্লে ফুটবল। শেষ বাক্যে আমি উড ব্যবহার করতে পারি, দেখো ফাদার উড প্লে ফুটবল। ঠিক আছে, তাহলে উড এবং ইউজ টুর আলাদা কোনো ব্যবহারগত পার্থক্য নেই। শুধু মনে রাখতে হবে, অতীতকালের কোনো অভ্যাসগত কাজ বোঝালে পাস্ট ইনডিফাইনাইট টেন্স হয়। সেক্ষেত্রে বাংলা ক্রিয়ার শেষে তাম তে ত তেন ইত্যাদি উচ্চারিত হয়, এবং ইংরেজি বাক্যে আমরা উড অথবা ইউজ টু ব্যবহার করি। নিয়মটা আমি আবারও বলছি, অতীতে অভ্যাসগত কোনো কাজ বোঝালে, অর্থাৎ বাংলা ক্রিয়ার সাথে তামতে ততেন ইত্যাদি বোঝালে বা ইত্যাদি থাকলে বাক্যটি পাস্ট ইনডিফাইনাইট টেন্স হয়। এবং সেক্ষেত্রে ইংরেজি বাক্যে সাবজেক্টের পরে উড অথবা ইউজ টু ব্যবহার করতে হবে, যেমনটি আমরা এই চারটি বাক্যে ব্যবহার করেছি। তাহলে আমরা এখানে শিখেছি যে পাস্ট ইনডিফাইনাইট টেন্সের বাক্যের শেষে তামতে ততেন থাকতে পারে যদি বাক্যটি দ্বারা অতীতকালের কোনো অভ্যাসগত কাজ বা অভ্যাসগত সত্য বোঝানো হয়ে থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আমাদের পাস্ট ইনডিফাইনাইট টেন্সের আলোচনা মোটামুটি শেষ। এরপর এক্সারসাইজ অংশ আসছে, এটা আমরা আজকে আলোচনা করব না, এক্সারসাইজ অংশ আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে যেটুকু আলোচনা আপাতত করেছি এ পর্যন্তই থাকবে। যারা এতক্ষণ ক্লাসে ছিলে তারা যদি কোনো প্রশ্ন থাকে আমি জিজ্ঞাসা করার সুযোগ দিব বাবা, যদি কারো প্রশ্ন থাকে তোমরা ক্লাসে থাকবে। আর যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে ক্লাস থেকে লিভ করতে পারো। যাদের সমস্যা আছে তারা ক্লাস থেকে কেউ লিভ করবে না, ওয়ান বাই ওয়ান আমাকে প্রশ্ন করবে, আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।